কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ইন্টারন্যাশনাল কনসেপচুয়ালে আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ব্যর্থ রাষ্ট্র। এরপরে আমরা পড়ব হচ্ছে ফ্রেগাল স্টেট বা ভঙ্গুর রাষ্ট্র। তারপর আমাদের টপিক থাকবে হচ্ছে ভঙ্গুর ও ব্যর্থ রাষ্ট্রের পার্থক্য। তিনটে হচ্ছে আজকে আমাদের টপিক। চলেন পড়া শুরু করি। দেখেন, ব্যর্থ রাষ্ট্র বলতে যে উপনিবেশ পরবর্তী যে সকল রাষ্ট্র বিভিন্ন দেশ সংস্থা দাতাগোষ্ঠী থেকে আর্থিক সাহায্য, অনুদান, ঋণ, ত্রাণ ইত্যাদি পাওয়া সত্ত্বেও নিজেদের দেশের অর্থনৈতিক সার্বিক দিক পরিবর্তন করতে পারে নাই। মূলত ওরা অনেক সাপোর্ট পাইছে পরিবর্তনের জন্য, কিন্তু এই এত সকল সাপোর্ট পাওয়ার পরেও তারা কোনো চেঞ্জ আনতে পারে না। ওরা ব্যর্থ রাষ্ট্র। দেখেন, যে আধুনিক ধারণা মতে যে রাষ্ট্রের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ক্ষমতা ওই রাষ্ট্রের সরকার প্রধানের নাই, সেটা ব্যর্থ রাষ্ট্র। যেমন ধরুন আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, ইরাক, এক একটা এলাকা বা এক একটা অঞ্চল এক একটা গোষ্ঠী বা এক একটা দেশ নিয়ন্ত্রণ করে। 1947 সালে 12 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ইউরোপের তুরস্ক এবং গ্রিস পুনর্গঠনে $400 মিলিয়ন সাহায্য প্রদান করে। ট্রুম্যান ডক্ট্রিনের অপর নাম ডলার ডিপ্লোমেসি। আপনারা যারা চেকবুক ডিপ্লোমেসি পড়েন, আপনারা মনে করেন যে টাকা দিয়ে ডিপ্লোমেসি করা বা সুবিধা নেওয়া সম্ভবত শুরু করছে চীন। আসলে এটা বহুত আগে থেকেই ইউএসএ করতেছে। এই ডলারের মাধ্যমে পশ্চিমা দেশগুলো তাদের মিত্র দেশগুলো পুনর্গঠনে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার পরে অনেক দেশ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। যারা পারে নাই তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার রাষ্ট্রগুলো ব্যর্থ রাষ্ট্র এবং ব্যর্থ হওয়ার কারণে তাদেরকে সাহায্য দেওয়া বন্ধ করে দেয়। তাহলে তারা কেন ব্যর্থ হয়েছে? মূলত তারা দুর্নীতি করছে, প্রচুর উল্টাপাল্টা পদক্ষেপ নিয়েছে, ইকোনমিক্যাল আউটকাম না ভেবেই তারা কাজ শুরু করছে এবং করাপশন করছে। এইসব কারণে ওরা অর্থ পাওয়ার পরও কাজ করতে পারে না। মূলত এই ধরনের রাষ্ট্রে আমরা কিছু বৈশিষ্ট্য পাই কমন। সেই বৈশিষ্ট্যগুলো আপনার ধরেন গণতন্ত্রের অনুপস্থিতি। যেমন ধরুন আপনার আফ্রিকা কান্ট্রিগুলো, তারা সামরিক শাসকরা সরকার গঠন করে, মানবাধিকারের তীব্র লঙ্ঘন ঘটে, রাজনৈতিক অস্থিতিশীলতায় বিরাজমান, নাগরিক অধিকার অনুপস্থিত থাকায় মূলত একটা সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র হিসেবে এটা পরিগণিত হয়। বিভিন্ন ধরনের অস্থিতিশীল একটা অবস্থা দেখা যায় আর কি। আর এই পরিগণিত হওয়াকে সার্বিকভাবে সাবেক প্রেসিডেন্ট আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। এখন মূলত এটাকে এখানে দুইটা ফ্যাক্ট আছে, একটা ট্রেডিশনাল ধারণা আর একটা আধুনিক ধারণা। ট্রেডিশনালে মূলত আর্থসামাজিক অবস্থান পরিবর্তন করতে পারে নাই, সেটাতে ফোকাস করা হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা নাই, মাথাপিছু আয়, জাতীয় আয়, বেকারত্ব, গড় আয় ও চিকিৎসা কোনো কিছু উন্নতি করতে পারে নাই। এছাড়া নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র স্বাভাবিক অগ্রগতি হয় নাই, এবং সন্ত্রাসবাদ, চোরাচালান, মানবাধিকার লঙ্ঘন এগুলো প্রচুর কমন একটা ইনসিডেন্ট। বাট আধুনিক সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। মূলত যে এই রাষ্ট্রের কিছু কিছু অংশ একাধিক দেশ কিংবা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। আমরা দেখি যে যদি মিয়ানমার যদি আরাকান স্টেট আরাকান আর্মির সাথে ঝামেলা সলভ করতে না পারে, এখন আপনারা জানেন যে চীন মধ্যস্থতা করতেছে, তাহলে সেটা কিন্তু ফেইল্ড স্টেটের দিকে আগাবে। যাই হোক, যেমন ইয়েমেন, লেবানন, ইরাক, সিরিয়া এই ধরনের দেশের উপরে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। একটি পুতুল সরকার পেছন থেকে দাতা দেশ কর্তৃক পরিচালিত হয়, যে টাকা দেয় তাদের কথা মতো চলে। এটা মোটামুটি ভালো ধন সম্পদ থাকে, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যে পলিটিক্স বা আপনার কনস্পিরেসি এইসব কারণে রাজনীতিবিদরা করাপশানে জড়ায় পড়ে। এগুলো আমরা খুব বেশি মাত্রায় দেখি ধরেন আপনার আফ্রিকান কান্ট্রিগুলো, যে প্রধানরা সরকার প্রধানরা প্রচুর বড়লোক, প্রচুর টাকা পয়সার মালিক, আবার জনগণরা অনেক বেশি গরিব হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের ফেইল্ড স্টেট। এখন আমরা দেখব ফ্রেগাইল স্টেট বা ভঙ্গুর রাষ্ট্র। ভঙ্গুর রাষ্ট্র মূলত তারাই যারা জনগণের প্রতি তাদের যে মৌলিক একটা দায়িত্ব থাকে সেটা পালনে ব্যর্থ হয়। যেমন ধরেন সরকারি কিছু কার্যক্রম থাকে, যে কার্যক্রমের মাধ্যমে আপনাকে জীবনমান উন্নয়ন করার প্রয়োজন হয়, সেই কার্যক্রমগুলো নিতে পারে না বা নিলেও ব্যর্থ হয়, তাহলে সেগুলো ভঙ্গুর রাষ্ট্র। এটা ভঙ্গুর রাষ্ট্র হবে। তাহলে দেখেন, যে রাষ্ট্র দেশের জনগণের মৌলিক মানবিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে আছে। পূরণে ব্যর্থ হয় সেটা আপনার ব্যর্থ রাষ্ট্র, যেমন ইয়েমেন, সিরিয়া।
ফান্ড ফর দ্য পিস অ্যান্ড ফরেন পলিসি 1957 সালে ওয়াশিংটন ভিত্তিক একটা প্রতিষ্ঠান 14 সালে ফেল স্টেট থেকে ফ্রেগাল স্টেটকে হচ্ছে সেপারেট করে। তাহলে আপনার ওদের মতে হচ্ছে আপনার যে সকল রাষ্ট্র শাসন সূচক মানের 12টা সূচকের মধ্যে প্রতিটা সূচকে হচ্ছে আপনার 10 নম্বর করে, অর্থাৎ 12টা সূচকে হচ্ছে আমাদের 120, সেখানে হচ্ছে আমার 12টার মধ্যে 3.5 করে যদি আমি গড়ে আগাই তাহলে হচ্ছে 42 এই সূচক মান অর্জন করবে তাদেরকে ভঙ্গুর রাষ্ট্র বলা যাবে না। এই রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো দেখেন, সরকারের শাসন পরিচালনায় ভঙ্গুর রাষ্ট্রের পুরোপুরি সক্ষমতা থাকে না, ফলে ওদের ভঙ্গুরতা স্থায়ী হয়। সরকারের দুর্বল নীতিমালা, দুর্বল প্রতিষ্ঠান, দুর্বল শাসন ব্যবস্থা থাকে, যেমন কঙ্গো। একদম থাকেই না এমন না, থাকে বাট এটা একটু উইক থাকে। দারিদ্র্য এবং অর্থনৈতিক মন্দার কারণে উদ্বাস্তু এবং অভিবাসন প্রবণতা বেশি হয়। পরিকল্পনাহীন অর্থনৈতিক উদ্যোগ, যেমন ধরুন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এরকম একটা উদ্যোগে আমরা যদি বর্তমান সময়ের জন্য, সেটা হচ্ছে আপনার টানেল, কিংবা হচ্ছে আপনি যখন দেখবেন যে শ্রীলঙ্কার যে কলম্বো সিটি, সেটা ছিল একটা অপরিকল্পিত অর্থনৈতিক উদ্যোগ। জনগণের জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি ক্ষেত্রে ভঙ্গুর দৃশ্য কি থাকে, বিদ্যমান থাকে। এখন দেখি দুজনের মধ্যে পার্থক্যটা কি। খুবই ইজি, একবার পড়লে মনে থাকবে, আসেন আমার সাথে পড়েন। প্রথম, ভঙ্গুর রাষ্ট্র হচ্ছে পুরোপুরি সক্ষম থাকে না তাদের শাসন পরিচালনার জন্য, সক্ষমতা পুরোপুরি থাকে না, মোটামুটি থাকে। আর ব্যর্থ রাষ্ট্র বুঝতেই পারতেছেন, ওরা হচ্ছে সরকার গঠনে ব্যর্থ রাষ্ট্র, তাদের আর্থসামাজিক পরিবর্তন করতে পারে না, মানে এটা পুরোপুরি ফেল্ড, এটা হচ্ছে পুরোপুরি সক্ষমতা থাকে না, বাট কিছু হইলেও থাকে ভঙ্গুরে। দেখেন, সরকারের দুর্বল নীতিমালা, দুর্বল প্রতিষ্ঠান এবং দুর্বল শাসন ব্যবস্থা থাকে হচ্ছে ভঙ্গুর রাষ্ট্রে। আর হচ্ছে প্রয়োজনীয় নীতিমালা, দুর্বল প্রতিষ্ঠান এবং দুর্বল শাসন ব্যবস্থা অনুপস্থিত থাকে, মানে ফিল্ডে কিছুই থাকে না। পরিকল্পনাহীন অর্থনৈতিক উদ্যোগ হয়, তা কার্যকর কম হয়। পরিকল্পনা না থাকে কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক অগ্রগতি হয় না। মানে ফ্রেগাইল স্টেটকে আমরা বলতে পারি হচ্ছে প্রায়র স্ট্যাটাস অফ ফেইল্ড স্টেট, মানে ফেইল্ড স্টেট হওয়ার আগের পোর্শনটা হচ্ছে কি আমাদের ফ্রেগাইল স্টেট। তাহলে দেখেন, দারিদ্র্য এবং অর্থনৈতিক মন্দার কারণে উদ্বাস্তু এবং অভিবাসনের প্রবণতা বেশি হয়, আর এটা হচ্ছে অভিবাসন প্রবণতা বেশি হয়, এখানে বেশি হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণে দেশি বিদেশিদের উপর নির্ভর করে, যে বিদেশি ত্রাণ আসবে। আর জনগণের মৌলিক চাহিদা পূরণে দেশি বিদেশি সাহায্য চেয়ে ওরা ব্যর্থ হয়, মানে সাহায্য চায় কিন্তু পায় না। এছাড়া হচ্ছে আপনার ভঙ্গুর রাষ্ট্রে এদের আন্তর্জাতিক মিত্র কম থাকে, আর থাকলেও তেমন শক্তিশালী হয় না, যেমন সিরিয়ার মিত্র হচ্ছে ইরান। আর ফেল্ড স্টেটের হচ্ছে একদম কোনো ধরনের মিত্রই থাকে না। এরপর হচ্ছে ব্যর্থ রাষ্ট্রের তুলনামূলক অপরাধ কম থাকে। হ্যাঁ, ব্যর্থ রাষ্ট্রে এখানেও অপরাধ থাকে ভালোই, কিন্তু এটা ব্যর্থ রাষ্ট্রের চেয়ে কি থাকে, কম থাকে। ব্যর্থ রাষ্ট্রে অপরাধ যেমন সন্ত্রাসবাদ, চোরাচালান, মানবাধিকার লঙ্ঘন, এগুলো খুব বেশি পরিমাণে থাকে। বঙ্গু রাষ্ট্র যদি একটি গাছের শাখা হয়, তাহলে ব্যর্থ রাষ্ট্র হচ্ছে শাখার মূল, এটা আমাদের দরকার নেই। দেখেন, এই 7টা আপনার পার্থক্য লেখার সুযোগ নেই পরীক্ষায়, কয়েকটা মাথায় রাখবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের ভঙ্গুর রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র। আশা করি খুব মনোযোগ দিয়ে পড়বেন পরীক্ষায় আসার মতো।